অন্যরা সব যে বলছে কেউ নাকি এই দোকানের কথা জানে না। কালাচাঁদ তেমনই মৃদু মৃদু এসে বলে, জানার দরকারই বা আপনার ওইসব নিয়ে মাথা ঘামাতে হবে। নবীনবাবু বুকটা একটু দূর দূর করে উঠল, বললেন, হ্যাঁ তা আমি তো আছি, কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো খদ্দের কখনো দেখি না। দোকানটা চলে কি করে? কালাচাঁদ বিনীতভাবে বলল, একজনের জন্যই তো দোকান। নমস্কার বন্ধুরা, আপনারা এখন শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভৌতিক কাহিনী কালাচাঁদের দোকান। নবীনবাবু গরিব মানুষ, পোস্ট অফিসে সামান্য চাকরি, প্রায় বদলি হয়ে যেতে হয়। আয়ের সঙ্গে ব্যয়ের ভাবসাব নেই, প্রায় ধারকর্য হয়ে যায়। ঋণ শোধ দিতে না বিশ্বাস ওঠে। নবীনবাবুর গিন্নি স্বামীর ওপর হাড়ে চটায়। একে তো নবীনবাবুর ট্যাকের জোর নেই, তার উপর লোকটা বড় মেনিমুখো আর মিনমিনে। এই যে যখন তখন যেখানে সেখানে বদলি করে দিচ্ছে, নবীনবাবু যদি একটু রোকাচোকা মানুষ হতেন তবে পারতো ওই রকম বদলি করতে। বদলির ফলে ছেলেপুলেগুলোর লেখাপড়ার 12টা বাজে। আজ এই স্কুল, কাল অন্য স্কুল করে বেড়ালে লেখাপড়া হবেই বা কি করে? এবার নবীনবাবু নিত্যানন্দপুর বলে একটা জায়গায় বদলি হলেন। খবরটা পেয়ে নীলনি বললেন, আমি যাব না, তুমি যাও। আর বদলি আমার পড়ছে না বাবু। নবীনবাবু মাথা চুলকে বললেন, তাতে খরচ বাড়বে বই কমবে না। ওখানে আমার তো আলাদা ব্যবস্থা করতে হবে। দুটো স্ট্যাবলিশমেন্ট টানবো কি করে? গিন্নি বললেন, ঠিক আছে যাব, কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে এরপর বদলি করলে তুমি কিছুতেই বদলিতে রাজি হবে না। সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে হবে। নবীনবাবু মিনমিন করে বললেন, একখানা দরখাস্ত নিয়ে উপরওয়ালার সঙ্গে দেখা করেছিলাম, তা তিনি বললেন নিত্যানন্দপুর থেকে আর বদলি করবেন না, দেখা যাক। বাক্স প্যাটা গুছিয়ে সপরিবারে এক শীতের সন্ধ্যেবেলা নবীনবাবু নিত্যানন্দপুরে এসে পৌঁছলেন। বেশ দখল গেল। ট্রেন থেকে নেমে অনেকটা পথ, গরুর গাড়িতে এসে তারপর আবার নদী পেরিয়ে আবার পুরুষ দুই পেরোলে তবে নিত্যানন্দপুর। গঞ্জ মতো জায়গা, তবে নিরিবিলি, ফাঁকা ফাঁকা। নবীনবাবু রাত্রিটা পোস্টমাস্টারের বাড়িতে কাটিয়ে পরদিন একখানা বাসা ভাড়া করলেন। পাকা বাড়ি, টিনের চাল, উঠান আছে, কুয়ো আছে। জায়গাটা ভালোও নয় মন্দও নয়, ওই একরকম। তবে ভরসায় যে আর বারবার ঠাই নাড়া হতে হবে না। ওপরওয়ালা কথা দিয়েছে এখানে বাকি চাকরি জীবনটাই কাটাতে পারবেন নবীনবাবু। নবীনবাবুর স্ত্রী অবশ্য নাকসিটকে বললেন, কি অক্ষরদের জায়গা গো, এই যে ধাপধারা গোবিন্দপুর। অসুখ হলে ডাক্তার বুদ্ধি পাওয়া যাবে কিনা খোঁজ নিয়ে দেখো। দোকানপাট তো বিশেষ নেই দেখছি, বাজার হাট কোথায় করবে? নবীনবাবু বললেন, বাজার এখান থেকে 1 ক্রোশ, তাও রোজ বসে না, সপ্তাহে 2 দিন হাট। তবেই হয়েছে। এখানে স্কুলটা কেমন খোঁজ নিয়েছ? নবীনবাবু গিন্নি বললেন, জায়গাটা এমন বিচ্ছিরি বললেন এখান থেকে তোমাকে আর বদলি করবে না বলে ওপরওয়ালা সহজে রাজি হয়ে গেছে। এখন মরি আমরা এখানে পৌঁছে। নবীনবাবু একটু দীর্ঘশ্বাস ফেলে বলেন, কি আর পড়া।
নিত্যানন্দপুরে মানিয়ে গুছিয়ে নিতে হবে। প্রথম দিন বাজার করতে দু ক্রোশ দূরে গিয়ে বেশ দমাই গেলেন নবীনবাবু। জিনিসপত্রের দাম বেশ চড়া, অত্যন্ত ঘাট। এখানে জিনিস আনতে ব্যাপারীদের অনেক খরচা, জিনিসপত্র তেমন ভালোও না, পাওয়া যায় না সবকিছু। বাজারে হাল শুনে গিন্নি চড়লেন, বললেন, আবার দরখাস্ত করে অন্য জায়গা বদলি নাও, এই জায়গা মানুষের থাকে মা গো। নবীনবাবু ফাঁপড়ে পড়লেন, এখন কি আর করা যাবে তাই ভাবতে লাগলেন। একদিন সন্ধ্যেবেলা গিন্নি বললেন, ওগো, খুকি তেলের শিশিটা ভেঙে ফেলেছে, এক ফোঁটাও তেল নেই, আর রাতে রান্না হবে কি দিয়ে? উত্তরে বললেন, তেল পাবো কোথায়? গিন্নি তখন বললেন, দেখো না একটু খুঁজে পেতে, অনেক গৃহস্থের বাড়িতে ছোটখাটো জিনিস পাওয়া যায় শুনেছি। অগত্যা নবীনবাবু বেরোলেন। বেশি লোকের সঙ্গে চেনা জানা হয় না এখনো। কার বাড়ি যাবেন ভাবছেন। ডান হাতি পথটা ধরে হাঁটছেন। ডান ধারে একটা জঙ্গল মতো আছে। হঠাৎ দেখতে পেলেন জঙ্গলে একটু ভেতরের দিকে একটা আলো যেন জ্বলছে মনে হলো। নবীনবাবু ডান হাতি পথটা ধরেই হাঁটছেন। নবীনবাবু ডান ধারে একটা জঙ্গল মতো আছে। নবীনবাবু হঠাৎ দেখতে পেলেন জঙ্গলে একটু ভেতরের দিকে একটা আলো যেন জ্বলছে মনে হলো। নবীনবাবু কয়েক পা এগিয়ে ঠাড় করে দেখলেন একখানা ঝাপতলার দোকান বলে মনে হচ্ছে। নবীনবাবু এগিয়ে গিয়ে দেখলেন দোকান ঘরই তো বটে, দিন দরিদ্র চেহারা হলেও দোকানি। কালো রোগাপানা কণ্ঠিধারী একজন লোক দোকানে বসে আছে, বিনয়ী মানুষ। নবীনবাবুকে দেখে টুল থেকে উঠে বললেন, আগে আসো। নবীনবাবু খুশি হলেন, আজকাল বিনয় জিনিসটা তো দেখাই যায় না। সর্ষের তেলের খোঁজ করতে লোকটা বললে, হ্যাঁ আছে, ভালো ঘানির তেল। নবীনবাবু বললেন, কত দাম? লোকটা হেসে মাথা চুলকে বলল, দাম তো বেশ চড়া, তবে আপনার কাছ থেকে বেশি নেব না, 6 টাকা করেই দেবে। নবীনবাবু খুব অবাক হলেন। 2 ক্রোশ দূরে বাজারের তেল 10 টাকা, আর এখানে 6 টাকা। নবীনবাবু 250 গ্রাম তেল কিনে আনলেন। নবীনবাবু গিন্নি তেল পরীক্ষা করে বললেন, বাহ, এ তো দারুণ তেল দেখছি, কোথায় পেলে গো? নবীনবাবু বললেন, আরে কাছেই একটা বেশ দোকানের সন্ধান পেয়েছি, লোকটা ভালো, বড় ভালো। লোকটা যে সত্যি ভালো তার প্রমাণ পাওয়া গেল 2 দিন পরে। ডাল ফুরিয়েছে। সন্ধ্যের পর সেই দোকানে গিয়ে হানা দিতেই বিনয়ী লোকটা প্রায় অর্ধেক দামে ডাল বলল, আপনাকে অত দাম দিতে হবে না। নবীনবাবু ভদ্রতা করে জিজ্ঞাসা করলেন, আপনার নামই তো জানি না এখন। আগে কালাচাঁদ নন্দী, কালো বলেই ডাকবেন। আপনি কি সব জিনিস রাখেন কালোবাবু? যে আগে, তবে সন্ধ্যার পর আসবেন। দিনমানে আমি দোকান খুলি না, ও সময় আমার চাষবাস দেখতে হয়। দিন 2 পর নবীনবাবু গিন্নি হঠাৎ বললেন, ওগো, আজ একটু পোলাও খাবার বায়না করছে ছেলে মেয়েরা, ঘি আর গরম মশলা লাগবে, এনে দেবে নাকি একটু? কালো দোকানে ঘি বা গরম মশলা পাওয়া যাবে বলে মনে হচ্ছিল নবীনবাবু। দোনামানা করে গেলেন। কালাচাঁদ বলল, হা হা, কেন পাবেন না, 1 নম্বর ঘি আছে, আর বাছাই করা গরম মশলা। নবীনবাবু বললেন, দাম? দাম তো অনেক, তবে আপনাকে অত দিতে হবে না, 10 টাকা করেই দেবে।
নবীনবাবু হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল। খানিকক্ষণ কালাচাঁদের সঙ্গে সুখ দুঃখের কথা বলে তিনি ফিরলেন। নবীনবাবু গিন্নি ঘি আর গরম মশলা দেখে খুব খুশি, বললেন, ওগো, দোকানটা খোকাকে চিনিয়ে দিয়ে তো দরকার বলতো ওকে পাঠাতে পারবো। তা হ্যাঁ গো, দোকানটা কি নতুন খুলেছে? আজ দাসবাড়ি গিন্নি গল্প করতে এসেছিল। কথায় কথায় তাকে কালাচাঁদের দোকানের কথা বলল, কিন্তু সে তো আকাশ থেকে পড়ল। সাত জন্মে কালাচাঁদ বাবু দোকানের কথা শোনেনি। নয়নবাবু বললেন, হবে হয়তো, নতুন খুলেছে, আমি খোঁজ নিয়ে বলবো। এখন দুদিন পর ফের কালো জিরা আর ময়দা আনতে গেলেন নবীনবাবু। তা হ্যাঁ, কালাচাঁদ বাবু, আপনার দোকানটা কতদিনের পুরনো? কালাচাঁদ ঘাটটা চুলকে অনেক ভেবে বলল, তা কম হবে না, ধরুন এ গায়ের প্রথম থেকেই আছে। নবীনবাবু একটু খটকা লাগলো। দোকান যদি এত পুরনোই হবে, তাহলে দাসগিন্নি এই দোকানের কথা শোনেননি কেন? কালাচাঁদ যেন তার মনের কথা পড়ে নিয়েই বলল, এ গায়ে আমার অনেক শত্রু, লোকের কথায় কান দেবে না। নবীনবাবু বললেন, আচ্ছা তাই হবে। পরদিন নবীনবাবু দাস বাড়িতে নারায়ণ পুজোর নেমন্তন্ন খেয়ে ফেরার পরই গিন্নি বললেন, হ্যাঁ গো, তোমার কালাচাঁদের দোকানটা কোথায় বলো তো? খোকাকে কুমোর দড়ি আনতে পাঠিয়েছিলাম, সে তো দোকানটা খুঁজেই পেল না। পোস্ট অফিসের পিয়ন বিলাস এসেছিল, সেও বলল ওই রকম দোকান এখানে থাকতে পারে না। বলল নবীনবাবুর মাথাটাই গেছে। নবীনবাবু বুকের মধ্যে একটু যেন কেমন করলো, মুখে বললেন, কালাচাঁদের সঙ্গে অনেকের শত্রুতা আছে কিনা, তাই ওই রকম বলে। পরদিন টর্চের ব্যাটারি আনতে গিয়ে নবীনবাবু এ কথা সে কথার পর কালাচাঁদকে বললেন, তা কালাচাঁদ বাবু, আমার ছেলেও কাল আপনার দোকান খুঁজে পায়। কালাচাঁদ বিনয়ের সঙ্গে বললেন, আর কাউকে পাঠানোর দরকার কি, নিজেই আসবেন। নবীনবাবু বললেন, অন্যরা সব যে বলছে কেউ নাকি এই দোকানের কথা জানে না। কালাচাঁদ তেমনই মৃদু মৃদু এসে বললেন, জানার দরকারই বাকি, আপনার ওইসব নিয়ে মাথা ঘামাতে হবে না। নবীনবাবু বুকটা একটু দূর দূর করে উঠল, বললেন, হ্যাঁ তা আমি তো আছি, কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো খদ্দের কখনো দেখি না, দোকানটা চলে কি করে? কালাচাঁদ বিনীত ভাবে বলল, একজনের জন্যই তো দোকান। হ্যাঁ? কালাচাঁদ হাসলো, আবার আসবেন। নবীনবাবু চলে এলেন, কিন্তু তারপর আবার পরদিন গেলেন। মাসের শেষ, হাতে টাকা নেই, খুব সংকোচের সঙ্গে বললেন, কয়েকটা জিনিস নেব, ধারে দেবেন? কালাচাঁদ বললেন, কেন নয়। নবীনবাবু বললেন, পরের মাসে মাইনে পেয়ে দিয়ে যাব। কালাচাঁদ বাবু বললেন, তারা কিসে? ধারে প্রচুর জিনিস নিয়ে এলেন নবীনবাবু। পরের মাসে ধার শোধ করতে গেলে কালাচাঁদ বাবু জিভ কেটে বললেন, না না না, অত নয়, আমার হিসাব সব লেখা আছে। 5টি টাকা মোটে পাও না, তাও সেটা দুদিন পরে হলেও চলবে। বসুন, সুখ দুঃখের কথা কই, টাকা পয়সা কথা থাক। নবীনবাবু খুবই অবাক হলেন, 5 টাকা পাও না, বলে কি লোকটা? তিনি অন্তত 150 টাকার জিনিস নিয়েছেন। তা এইভাবেই চলল। চাল, ডাল, মশলাপাতি, ঘি, তেল সবই কালাচাঁদের দোকান থেকে আনে
নবীনবাবু। মনোহারী জিনিস, বাচ্চাদের খেলনা, পোশাক, শাকসবজি ক্রমে ক্রমে আনতে লাগলেন নবীনবাবু। মাছ মাংস পাওয়া যেতে লাগলো কালাচাঁদের আশ্চর্য দোকান। নবীনবাবু গিন্নি খুবই খুশি। নবীনবাবুর মাইনে অর্ধেকের উপর বেঁচে যাচ্ছে। নবীনবাবু একদিন গিন্নিকে বললেন, ওগো, নিত্যানন্দপুর থেকে বদলি হওয়ার দরখাস্তটা আজ জমা দেওয়া হয়নি। নবীনবাবু গিন্নি বললেন, দিও না। হ্যাঁ গো, কালাচাঁদের দোকানটা ঠিক কোথায় বলো তো, আমাকে একদিন নিয়ে যাবে? নবীনবাবু সশব্যস্তে বলে, না না, তোমাদের কারোর যাওয়ার দরকার নেই, সকলের কি সব সয়? গিন্নি চুপ করে গেলেন। নবীনবাবু নিত্যানন্দপুরেই রয়ে গেলেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভৌতিক কাহিনী কালাচাঁদের দোকান এখানেই শেষ হল। আপনাদের গল্প শুনে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। গল্প যদি ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার।